ঢুকে আমাকে চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে আমাকে অজানা একটা জায়গায় নিয়ে গেলো। 45 মিনিটস তারা মানে জার্নি করলো। সে যখন আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয় তখন আমি বুঝতে পারি যে সেটা আন্ডারগ্রাউন্ড একটা রুম। এটা একটা কবরের মতো একটা জেল, আন্ডারগ্রাউন্ড জেল, অ্যাজ লাইক কবর। তো সেখানে আমাকে 12 দিন রাখা হয়েছে। আমি 12 দিন কোনো মানুষ দেখতে পাইনি, কোনো পশু পাখি জীবজন্তু কাউকেই দেখতে পাইনি। আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতো তখন আমার চোখ বেঁধে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে আমাকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন এক ভাই, এবং তিনি কিন্তু দেশে বেড়াতে আসেননি, একেবারে চলে এসেছেন। তাকে ডিপোর্ট করা হয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেশ কিছুদিন ধরে কয়েকজনকে ডিপোর্ট করা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে জেলে বাংলাদেশিরা রয়েছে। যেমন শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের জেলে 57 জন বাংলাদেশি এই মুহূর্তে রয়েছে, যাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই দেশের সরকারের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি কেন ঘটেছে? কারণ গালফ কান্ট্রিগুলো অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো বা পৃথিবীর যে কোনো দেশে সেই দেশের আইন অত্যধিক কড়া, প্রবাসীদের জন্য তো আরোই বেশি কড়া। দেশ বিরোধী, সেটা নিজের দেশ হোক, অন্য কোনো দেশ হোক, বা আন্দোলন হোক, যে কোনো কিছু সমাবেশ, যে কোনো কিছু অনুমতি সাপেক্ষে করতে হয়। সেটি ডিজিটাল মিডিয়া হোক অথবা সামনাসামনি রাস্তায় বসে হোক বা ঘরের ভেতরে হোক, তারা যে কোনো বিষয়কে একটি ষড়যন্ত্র হিসেবে মনে করে এবং সেরকমই একটি ষড়যন্ত্র করেছেন বলে তারা দাবি করছেন। যদিও আমি এখন যার সাথে কথা বলবো তিনি বলছেন তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার। যে কি কারণে আপনি এই ধরনের একটি ষড়যন্ত্রের শিকার হলেন? আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার সাথে সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়েছে। কারণ আমি ফিজিক্যাল মুভমেন্টে, ফিজিক্যাল মিছিলে কোথাও আমি ইনভলভ ছিলাম না। আর আমি অনলাইনে আমার যৌক্তিক ভয়েস রাইজ করেছি। আমার দেশ ভালো নেই, আমার দেশের মানুষ ভালো নেই, আমার ছাত্র সমাজ গুলিবিদ্ধ। সেই জায়গা থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং দেশের মুক্তির স্বার্থে, দেশের মানুষকে সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার স্বার্থে আমি ফেসবুকে লাইভ করেছি। আমি সৈয়দ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। তার যেই মুভমেন্ট ছিল ওই সময় ছাত্র জনতার উপরে, সেটার আমি ঘৃণা প্রকাশ করেছি এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছি। এবং আমি ফেস দ্য পিপলে যে টকশো করেছি, সেই টকশোর মধ্যে বলেছিলাম যে আমরা 12টা দেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের আমাদের যে 12টা দেশের কেন্দ্রীয় নেতারা মিলে আমরা রেমিটেন্স শাটডাউনের ডাক দিয়েছিলাম। সেটা আমি ওই ফেস দ্য পিপল ইউকে কাজবা টিভিতে আমি সেটা শেয়ার করেছি সেই কথাগুলো। এবং সেখানে কিছু আওয়ামী লীগের নেতা ছিল, তারা মনে করেন সেটাকে তারা মিলে এই ভিডিওগুলোকে এডিট করে তারপরে আমাদের যেই অ্যাম্বাসিডার রয়েছেন BM জামাল, আমি মনে করি আমার এই ষড়যন্ত্রের পিছনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্ডার রয়েছে এবং আমার এই ভিডিওগুলো এডিট করে দিয়েছে এবং তারা বলেছে যে সে টেরোরিস্ট এবং সে উস্কানি দেয় দাতা। সে এই যে মিছিল হয়েছে যতগুলো দেশে, সেই মিছিলের জন্য সেই দায়ী। এইভাবে তারা আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। এখন বাংলাদেশ এম্বাসি থেকে যদি একটা তার নাগরিককে, অ্যাম্বাসিডর যিনি আমাদের অভিভাবক, যিনি সমস্ত বাঙালিদেরকে রিস্কিউ করবে, সে যদি নির্দেশ দেয় যে তাকে গ্রেপ্তার করো, তাহলে অবশ্যই সেই দেশের যে প্রশাসন তারা অবশ্যই সেটা মানতে বাধ্য। এবং সেটা ডিউটিরত অবস্থায় ছিলাম ওই সময়। তখন আমার লাঞ্চের সময় আমি ওভেনে খাবারটা গরম করতেছি, খাবারটা আমি খাবো, এখনও ওভেনে খাবারটা দিয়েছি 2 মিনিট। এর মধ্যেই সিকিউরিটি এসে আমাকে বলতেছে, স্যার আপনার একটা বন্ধু আসছে, আপনার সাথে দেখা করবে। আমি নিচে গিয়েছি, দেখি আমাকে কার্ড শো করলো। তারপর আমি তো বুঝতে পেরেছি সে প্রশাসনের লোকটা আমাকে নিয়ে গেল। তারা গাড়ির মধ্যে সাথে সাথে ঢুকায় ফেলে ক্যাপ লাগিয়ে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হতো, সেখানে জিজ্ঞাসাবাদ করা হইতো। এবং আমি জিজ্ঞাসাবাদের মধ্যে বলেছি যে আমার ফোন ক্যারিয়ার, আমার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম সবগুলো অ্যাপস আপনারা চেক করে দেখেন। ইফ ইউ ফাউন্ড এনি কাইন্ডস অফ crime regarding me, you can give me any kinds of punishment, I will agree. But if you not found any crime regarding me, so please release me, because my wife and children in Dubai, they are stay in Dubai, they are waiting for me, they crying for me, like that. আপনার ওয়াইফ বা আপনার পরিবার
আর যখন হেল্প চাইতে গেছে বা আপনার সাথে দেখা করার জন্য গেছে, আপনারা কি পেয়েছিলেন কারোর হেল্প? না, আমরা কারো হেল্প পাই না। আমাদের তো ভালো আচরণটাও করা হয় না, তখন বারবার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, বসে ওরা কিছু জানেই না। আর যখন বিএম জামালের কাছে গিয়েছে অ্যাম্বাসিডর, উনিও আমাদেরকে কোনো হেল্প করে নাই। উনি বলতে আছে তোমার হাজব্যান্ড কি অন্যায় করছে ওইটা দেখো। এখন উনি আমাদের অভিভাবক যদি না জানতে চায় অন্যায় কি করছে, আমি সেই শুভেচ্ছা আমি বলবো? আমি মায়ের সন্তান, মা জানবো যে বাচ্চা কি কারণ অন্যায় করছে, কি করছে। মা যদি আমাকে দুধ খেতে না দেয়, আমি খাবো কোথায় থেকে? আমাদের অভিভাবক যদি আমাদের জন্য কাজ না করে, তাহলে আমি কিভাবে? আপনি কি যখন আপনাকে ধরে নিয়ে গেছে তখন কি আপনি বুঝতে পারছিলেন যে আসলে কেন নিয়ে গেছে? আমি তখন বুঝতে পারিনি যে কেন নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি জানি যে আই এম ফ্রেশ, আই এম ইনোসেন্ট ফ্রম মাই সাইড, বিকজ আই এম নট ইনভলভ এনি কাইন্ডস অফ মুভমেন্টস। আমি ফিল্ডে মিছিলে বা কোনো কাউকে বলেও নি মিছিল করতে, বরঞ্চ যদি কেউ আমাকে বলেও থাকে আমি সেটা রিফিউজ করেছি, তাকে মানা করেছি, যেটা এই দেশে করা যাবে না, এটা এই দেশের ল না। মিছিল করতে মন চাইলে বাংলাদেশে যাও। আমার কমিউনিটির বিভিন্ন দেশ থেকে যারা বলেছে, অনেকে 2-4 জন বলেছে আমাকে, যে আমি তাদেরকে পাত্তা দিইনি, প্রশ্রয় দিইনি, এবং বরঞ্চ আমাদের কমিউনিটির অনেকেই বলেছে আপনি ভীরু, আপনি ভীতু, আপনি ভয় পান। তারপর আমি বলেছি হ্যাঁ আমি ভীরু, কিন্তু আমি এটা অনুমতি দিতে পারি না, এটা আমাদের দেশের ল না, এখানে মানা আছে, এটা করা যাবে না। কিন্তু আমি ফায়দা লুটেছে হলো ইন্ডিয়া, এবং পর থেকে ইন্ডিয়া কন্টিনিউয়াসলি আমাদের দেশকে মনে করেন আপনার ফায়দা লুটেই যাচ্ছে। এখন তারা যখন শান্তি সেনা পাঠাতে চায় আমাদের ছাত্র জনতাকে দমন করার জন্য, তো আমার কথা হলো আমাদের দেশের সেনাবাহিনী তো পুরো বিশ্বের মধ্যে শান্তি রক্ষায় সবচেয়ে অগ্রগামী। তারা যদি অগ্রগামী হয়ে থাকে তাহলে ইন্ডিয়া কেন শান্তি সেনা পাঠাবে? সেজন্য আমি যুদ্ধের ঘোষণার কথা বলেছিলাম। আর সেটা তো আমি সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে আমি কোনো কথা বলিনি। আমি কথা বলেছি আমার মা মাটিকে নিয়ে, আমার দেশের সরকারকে নিয়ে, এবং আমার দেশকে যারা খাবলি খেতে চায়, আর আমার দেশকে যারা শোষণ করতে চায়, হ্যাঁ, উপনিবেশিক শাসনের মতো, আমি তাদের বিরুদ্ধে বলেছি। আমি দেশ, মা মাটি এবং দেশপ্রেম থেকে আমি এই কথাগুলো বলেছি। জি, তাহলে আপনি অন্য প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন এই মুহূর্তে, কি বলতে চান? আমি অন্য প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেই দেশে থাকুন না কেন, আপনারা সেই নিজ দেশের ল ফলো করে চলবেন। হ্যাঁ, যে দেশের আইন, ল অ্যান্ড অর্ডার্স, সেটা আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, যেখানে রাজতন্ত্র রয়েছে, যেখানে মিছিল মিটিং করা যাবে না, সেখানে মিছিল মিটিং করতে যাবেন না। ইভেন আপনারা সেই দেশের এমনভাবে আপনারা সেই দেশের মধ্যে আপনারা বসবাস করবেন যাতে আমাদের বাঙালি জাতির সুনাম আপনারা বয়ে আনতে পারেন। আপনারা যাতে এমন ব্যবহার করবেন, আপনারা মানুষকে হেল্প করার মাধ্যমে আপনাদের আখলাক মুআমালাত, আপনাদের লেনদেন, আপনাদের চলাফেরা, আপনাদের কাজকর্মের মাধ্যমে প্রমাণ করে দেবেন যে বাঙালি জাতি আসলেই শিক্ষিত এবং একটা যুগ উপযোগী এবং একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো ক্ষমতা বাঙালি জাতি রাখে। শুধুমাত্র ফিজিক্যালি মিটিং মিছিল করা নাকি ডিজিটালিও এগুলো থেকে বিরত থাকা উচিত? ডিজিটালি সেটা তো আমি আসলে বিষয়টা হলো যে এখন ডিজিটালি যে ভয়েস রাইজটা, আমরা তো মানুষ, এবং আমি যেটা মুসলমানরা আমাদের ধর্মে যেটা বলে যে তুমি হক কথা বলো, যদি কারো কাছে সেই হক কথা তিতাও লাগে তাও তুমি হক কথা বলো। এখন আমার কাজ হলো হক কথা বলা এবং রাইট ভয়েস রাইটস করা, সত্য ভয়েস রাইটস করা। এখন সত্য ভয়েস রাইটস করা অপরাধে যদি আমাকে হেনস্থা হইতে হয়, তাহলে দিস ইজ ভেরি ডিসজাস্টিভ ফর systems, overall systems. I dislike these systems, but I want to say right voice always. But কারো দেশের বিপক্ষে চলে যাবে সেটা আমাকে খেয়াল করতে হবে। কোনো দেশের মাটিতে বসে করলে ভালো হয় না এটা? হ্যাঁ, দেশের মাটিতে করলে তো ভালো হয়, কিন্তু যারা প্রবাসী থাকে তাদের মধ্যে কিন্তু দেশপ্রেমটা অনেক বেশি থাকে। তারা সবসময় কিন্তু দেশের নিউজগুলো দেখার জন্য মুখিয়ে থাকে, কারণ তারা তো মা মাটি দেখতে পায় না, তারা একাই, তাদের পরিবার পরিজন কেউ থাকে না। এই জন্য তাদের সবসময় একটা আকর্ষণ থাকে বাংলাদেশের কি হচ্ছে, আমার দেশে কি হচ্ছে, আমার ভাইয়েরা কেমন আছে। যুদ্ধ হয়ে হোক, তারা রাজপথে নেমে দেশের স্বাধীনতার জন্য তারা সংগ্রাম করেছে। এখন এটা কি ভিন্ন দেশে কি আসলে রাজপথে নামা উচিত? এটা উচিত না। যে দেশে ল নাই, যেটা ডেমোক্রেসি কান্ট্রি না, সে দেশে অবশ্যই নামা উচিত না। কিন্তু তারা আবেগের বশত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেমে গেছে যেহেতু আমি ডক্টর ইউনূস, আমাদের যেটা নোবেল বিজয়ী, আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস স্যার যদি এটাকে হ্যান্ড ওভার করেন এবং ওনাকে সবাই সম্মান করে,
হ্যাঁ, দুবাই ইউএর মনে শেখ মোহাম্মদ বলেন বা আদার্স কান্ট্রিজ, সৌদি আরব, উনি যদি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সেই বন্দীদের মুক্ত করার চেষ্টা করেন এবং অথবা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে, ডক্টর ইউনূস স্যার যদি উদ্যোগ নেন, আমার বিশ্বাস ইনশাল্লাহ অতি সত্বর এই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মালদ্বীপের আমাদের যে বন্দী রয়েছে তারা মুক্তি পাবে ইনশাল্লাহ।